অনেক সময় স্বপ্নের মতন মনে হয় যে আমি 5 কোটি ফ্যামিলিকে কভার করতে পারবো কিনা। আর একটু সময় দিলে আমার মনে হয় যে এই ফ্যামিলি কার্ড দেওয়াটা খুব বেশি কঠিন হবে না। একটা গরিব মানুষ, যেই মানুষটা একটা বস্তিতে থাকে বা যেই মানুষটা দিন এনে দিন খায়, যে কৃষক, সে তো তার ফ্যামিলিটাকে নিয়ে সাফারিংসের মধ্যেই আছে। সুতরাং সেই ফ্যামিলিটাকে সেভাবেই সিলেকশন করা হচ্ছে। এখানে দলীয় বেসিসে করলে তো একটা দলের লোক কতজন থাকে, একটা ইউনিয়ন বা একটা ওয়ার্ড পর্যায়ে কতজন থাকে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বাংলাদেশের মোট জনসংখ্যার হিসাবটা যদি করা হয় যে 20 কোটি যদি ধরে নেওয়া হয়, 20 কোটি মানুষ রয়েছে এই বাংলাদেশে, সেক্ষেত্রে 5 কোটি পরিবার আমরা ধারণা করতে পারি। 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া কি সম্ভব কিনা? এত বড় পরিমাণ অর্থ আমাদের দেশের এই মুহূর্তে আছে কিনা? এটা আমরা কিন্তু শুরু করেছি ধাপে ধাপে এবং একটা পাইলট প্ল্যানে। হ্যাঁ, অলরেডি যে পরিমাণ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে সেটা কিন্তু চলছে, অনগোয়িং আছে এবং আস্তে আস্তে কিন্তু পুরো বাংলাদেশ এটা যাবে। সেটা সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, আমরা জানি যে এটা আসলেও অনেক সময় স্বপ্নের মতন মনে হয় যে আমি 5 কোটি ফ্যামিলিকে কভার করতে পারবো কিনা। কিন্তু আমরা যেভাবে দেশটা আগাচ্ছে, বিশেষ করে আমরা সরকারি দেখেন প্রচুর খাতে খরচ কিন্তু কমিয়ে আনছে বর্তমান সরকার। বিগত দিনগুলোতে আমরা বিভিন্ন সরকারের সময় দেখেছি যে সরকারি যে কোনো প্রোগ্রাম হোক, যে কোনো মেনু হোক, যে পরিমাণ খরচ হয় সেটা কিন্তু বর্তমানে কমিয়ে এনে অন্য জায়গায় সাধারণ মানুষের উপকার হয় এই ধরনের কাজগুলো করছে। সুতরাং আমি মনে করি বর্তমান সরকার তো মাত্র 4 মাসের একটা সরকার, তো আরেকটু সময় দিলে আমার মনে হয় যে এই ফ্যামিলি কার্ড দেওয়াটা খুব বেশি কঠিন হবে না এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে যেতে পারবে। এর মধ্যে 50,000-এর মতো ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বা আরো কিছু বেশি হতে পারে। হঠাৎ করে থেমে গেল কেন আমাদের এই প্রকল্পটা, এই প্রজেক্টটা কেন এখন অনগোয়িং না? আচ্ছা, না, প্রকল্পটা থেমে গেছে সেটা বললে ভুল হবে। মানে একটা প্ল্যানে তো আগাতে হয়, যেহেতু একটা এরিয়া সিলেক্ট করা হবে, তারপর সেখানে যে প্রজেক্টটাকে ডিস্ট্রিবিউট করা হবে, সেখানে একটা পরিকল্পনা থাকে, সেখানকার লোকাল কাদেরকে দেওয়া হবে, সেই ডাটাবেস খুঁজে কারা কারা প্রকৃতপক্ষে ফ্যামিলি কার্ড পাওয়ার মতন যোগ্যতা রাখে, সেই ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট হবে, সেগুলো প্রক্রিয়ার মধ্যে চলছে। সুতরাং এটা থেমে নেই। এটা যেই মন্ত্রণালয়ের আন্ডারে, সেই মন্ত্রণালয় ঠিকই কাজ করে যাচ্ছে, জাস্ট এরিয়া বেসিসে অনেক সময় লাগে। কারণ আমরা তো একটা কার্ড নিয়ে কাজ করছি না। এখানে কৃষক কার্ড আছে, ই হেলথ কার্ড আছে, অনেক ধরনের কার্ড নিয়ে কাজ করা হচ্ছে। সুতরাং এটা সময় সাপেক্ষ ব্যাপার। কারা পাচ্ছে এই কার্ডগুলো? এই যে সিলেকশন প্রসেস, এটা কারা ঠিক করেন? সিলেকশন প্রসেসটা হচ্ছে প্রকৃতপক্ষে যাদের ইনকাম কম এবং যারা হচ্ছে যাদের বাসার বিভিন্ন স্ট্যাটাস দেখা হয় কিন্তু, হ্যাঁ, যে এসি ইউজ করছে কিনা বা সরকারি চাকরিজীবী আছে কিনা, অনেক কিছুর উপর ডিটারমাইন করে সেটা করা হচ্ছে। কিছুক্ষণ আগে সার্জিস আলম আমাদের এই অনুষ্ঠানে বলছিলেন যে এগুলো আসলে দলীয় প্রভাবের ওপর ভিত্তি করে তাদেরকে দেওয়া হয়, যারা আসলে নিজ দলীয় লোক, তারাই বেশি পাচ্ছে। ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, এগুলো আসলে দলীয় প্রভাব মুক্ত এখনো হতে পারেনি। এই বিষয়টির সাথে আপনি? নট লাইকলি দ্যাট। যেটা হচ্ছে কি, যে এখানে একটা সরকার যখন আসে তখন অবশ্যই বিরোধী দলের যারা থাকে তারা ওই সরকারের এগেইনস্টে যা যা বলার দরকার সেটা বলে যায়। এটা আমরা যুগে যুগে দেখে আসছি। তো এখানে দলীয়করণের কোনো কথা না। একটা গরিব মানুষ, যেই মানুষটা একটা বস্তিতে থাকে বা যেই মানুষটা দিন এনে দিন খায়, যে কৃষক, সে তো তার ফ্যামিলিটাকে নিয়ে সাফারিংসের মধ্যেই আছে। সুতরাং সেই ফ্যামিলিটাকে সেভাবেই সিলেকশন করা হচ্ছে। এখানে দলীয় বেসিসে করলে তো একটা দলের লোক কতজন থাকে, একটা ইউনিয়ন বা একটা ওয়ার্ড পর্যায়ে কতজন থাকে। তা আমরা যদি সেই দলীয় অনুযায়ী করি তাহলে তো সেটা ডাটাবেসে চলে আসবে যে এই কমিটির এই লোক, দলীয় লোক বা সমর্থক। আমরা যদি এভাবে চিন্তা করি যে সাধারণ মানুষের মধ্যে যারা সমর্থক রয়েছেন তারা কি প্রেফারেন্স পায়? একটা বড় রাজনৈতিক দল, পুরো বাংলাদেশে এটার অসংখ্য সমর্থন রয়েছে। এখন সেটা সেই বেসিসে যদি হিসেব করা হয় তাহলে তো বাংলাদেশে নিরঙ্কুশ একটা বিজয় নিয়ে অনেক সিটের ব্যবধানে বিএনপি ক্ষমতায় এসেছে। সুতরাং বিএনপির সাপোর্টার, বিএনপি ভালোবাসে এরকম লোকজন তো সারা বাংলাদেশেই বিরাজ করছে। সো এখানে তো পড়বেই, তাই না, কারেক্ট সিলেকশনে।